একা মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়। তোর ভুলেরই মাসুল তোকে গুনতে হবে হায়। কেউ দেবে না রে জবাব খুঁজে, ভুলকে যখন নীলি বুঝে। থামবি কেন ভুলের ঠিকানায়, ও বন্ধুরে ও বন্ধুরে ও বন্ধুরে। গিটারের তার ছিঁড়ে হাতের আঙ্গুল কেটে টপটপিয়ে রক্ত পড়ছে হৃদির। চোখের পানি আজ বাধাহীন, সেদিকে কোনো ধ্যান নেই। হুট করেই কাঁধে কারো স্পর্শে পেছনে তাকায় হৃদি। মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ নিয়ে তার পেছনে দাঁড়িয়ে আছে হৃদ। হৃদকে দেখে হৃদির কান্নার মাত্রা দ্বিগুণ হলো, জোরেই কেঁদে উঠল। আমি আর পারছি না ভাইয়া, দম বন্ধ হয়ে আসছে আমার। কেন পারছি না সব ভুলে যেতে? কি করব আমি? আমায় মেরে ফেলো প্লিজ। হৃদি কান্নায় হৃদের চোখ ভিজে এলো। হৃদি আবারও বলল, বলো না ভাইয়া, আমি কি করব? ওরা একে অন্যের সাথে মহা সুখে আছে, তাহলে আমি কেন পারছি না? কেন ওদের একসাথে দেখে আমার দম বন্ধ হয়ে আসছে? আমি কেন মেনে নিতে পারছি না তীব্র আমার না? কেন পারছি না? হৃদ বোনকে কি বলবে বুঝছে না। কিভাবে কোন কথা বললে হৃদির ব্যথা কমবে, কিভাবে সে বোনকে বুঝাবে। আজও যার মনে তীব্র বসবাস। হৃদের রাগ হচ্ছে নিজের ওপর। কেন সে হৃদিকে তার অ্যাক্সিডেন্টের খবর পৌঁছাতে দিল? হৃদি এখানে না আসলে তো আর এমন কিছু হতো না। হৃদিকে বসিয়ে ওর পাশে বসল। কাটা হাত নিজের হাতে নিয়ে হৃদির ওড়নার পেঁচিয়ে কল করলো কাউকে। হৃদ চেয়েও রাগ করতে পারছে না হৃদির ওপর। এইটুকু না হলে কি চলতো না? সেদিন সারাদিন রোজকে নিয়ে বাইরে ঘুরেছে হৃদ। রোজ ঘুরতে পছন্দ করে। এইটুকু একটা বাচ্চা ঘোরার কি বোঝে? বুঝে পায় না হৃদ। কিন্তু বাইরের লোকজন গাড়ি দেখলে ফোকলা দাঁতে হাসে। সাথে অবশ্য হৃদি, নীলিমা আর ওর ছোট্ট ভাই নয়ন ছিল। রাতে বাইরে খেয়েই একবার বাড়িতে এসেছে, তাই আর রাতে ঝামেলা ছিল না। নীলিমার মা বাবার জন্য খাবার এনেছিল, তারাও অনেক খুশি। তখন বাজে 11টা 10। হৃদির রুমের সামনে গিয়ে নক করে বলে, রিদু আসবো? হৃদির আওয়াজ শুনে হৃদ ভেতরে ঢুকে দেখে হৃদি টেবিলে বসে ফাইল দেখছে। খাটে বসে নীর কি যেন করছে, আর রোজ এক পাশে ঘুমিয়ে আছে। হৃদি এই সময় ভাইকে দেখে বলল, ভাইয়া কিছু বলবে? হৃদির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আসলে আমাকে এখনই ঢাকায় যেতে হবে। হৃদ কিছু বলার আগে নীলিমা উত্তেজিত হয়ে বলল, এত রাতে? হৃদ আর চোখে নীরকে দেখল। মেয়েটাকে চিন্তিত মনে হলো, কিন্তু কেন? হৃদের দিকে তাকিয়ে নীলিমার দিকে তাকালো। কিছু হয়েছে ভাইয়া? এত রাতে যাবে? হৃদ মুচকি হেসে বলে, এত চিন্তা করিস না, আসলে কাল জরুরি একটা মিটিং পড়ে গেছে। সকালে বের হলে যেতে দেরি হবে, তাই এখনই বের হতে যাচ্ছি। হৃদি চিন্তিত হয়ে বলল। কিন্তু এত রাতে? হৃদির মাথায় হাত বুলিয়ে বলল, তুই চিন্তা করিস না, আমি ড্রাইভারকে আসতে বলেছি, ও এলেই যাব, একা যাচ্ছি না, তাই এত চিন্তা করিস না তো। কিন্তু তবুও ভাইয়া। ইম্পর্টেন্ট মিটিং রিদু, বলছি তো চিন্তা করিস না। নীর ভাই বোনের কথার মাঝে বলল, চিন্তা করবে না মানে? অবশ্যই চিন্তা করবে। আপনি বললে তো আর চিন্তারা চলে যাবে না। সে তো ঠিক মাথা মারবে, বসে থাকবে। হৃদ সরাসরি তাকালো নীরের দিকে, বিরক্ত হয়ে বলল, তুই ওকে ভয় দেখাচ্ছ কেন? চুপচাপ ঘুমাও। হৃদ আর বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে আসে রুম থেকে। একটু পরেই হৃদের ড্রাইভার আসলে হৃদ চলে যায়। গ্রাম সাইড, শুনশান রাস্তা, বেশ এনজয় করছে হৃদ। তার শান্ত পরিবেশ বেশ পছন্দ। গাড়ি গ্রামের রাস্তা পেরিয়ে পাকা রাস্তায় উঠে চলতে থাকে শহরের উদ্দেশ্যে। কিছু দূর যেতেই হুট করে একটা ট্রাকের সাথে ধাক্কা লাগে গাড়ি। হৃদ কিছু বোঝার আগেই মাথায় আঘাত পায়। সামনের কাঁচ ভেঙে শরীরে বিঁধে যায়। এরপর চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। যখন চোখ খোলে নিজেকে হসপিটালে পায়। পাশেই কেঁদে কেটে একাকার হয়ে বসে আছে হৃদি। হৃদকে চোখ খুলতে দেখেই হাসি ফুটে উঠল ওর মুখে। হৃদ ও বোনের দিকে তাকিয়ে মুচকি হাসল। ডক্টর এসে সব চেক করে বলল, এভরিথিং ইজ ওকে। আঘাত সময়ের সাথে সেরে যাবে। মেডিসিন ঠিক মতো খেতে হবে। তাছাড়া আপনার বাড়িতেই তো ডক্টর আছে। হৃদ মুচকি হাসল। ডক্টর বের হতেই রুমে ঢোকে নীর। তার কোলে কাঁদছে ছোট্ট রোজ। রোজকে কাঁদতে দেখেই ঝটপট উঠে কোলে তুলে নেয় হৃদি। কি হয়েছে মামুনি? আমার জান যে তুমি, কি হয়েছে? কাঁদছো কেন? নীর ভাঙ্গা গলায় বলল, কিছুতেই চুপছে না আপু, অনেকক্ষণ ধরেই কাঁদছে। হৃদি ব্যস্ত কণ্ঠে বলল,
নীল তুই ভাইয়ের কাছে বস, আমি বেবিকে দেখছি। বলে রিদি বের হয়ে যায়। নীর ধীর পায়ে কেবিনের সোফায় বসে। রিদ নীরকে সোফায় বসতে দেখে বলল, এ কি আপনার এমন অবস্থা কেন? নীলিমা ভাঙ্গা গলায় বলল। কিছু না, এমনিতেই। রিদ নীরের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থেকে বলে, এমনিতেই নাকি কেঁদেছেন? নীলিমা মাথা নিচু করে বসে আছে। হৃদ উত্তর না পেয়ে মুচকি হাসল। সব উত্তর জানার প্রয়োজন নেই হয়তো, কিছু থাক অজানা। করিডোরে এদিক ওদিক থেকে হাঁটছে হৃদিতা, মূলত রোজকে ঘুম পাড়াচ্ছে। হৃদের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ঘুমন্ত রোজকে তুলে নিয়ে রাতে রওনা দিয়েছিল। ঘুম ঠিকমতো না হওয়ায় চিরচিরা হয়ে আছে বাচ্চাটা। হৃদি ঘুরে ঘুরে কোনো মতে ঘুম দেয়। রোজ ঘুমাচ্ছে কিনা সেটার দিকে তাকাতে গিয়ে হুট করে কারো সাথে ধাক্কা খায় হৃদি। রোজকে শক্ত করে চেপে ধরে সরি বলতে মুখ তুলে তেই পরিচিত মুখ দেখে অবাক হয়ে তাকায় হৃদিতা। হৃদি, তুমি এখানে? হৃদি মোনাকে দেখে অবাক হলেও মনে পড়ে গেল সেদিন সকালের কথা। মোনাকে দেখে যেন সেই পুরনো ক্ষত তাজা হলো আবারও। সেই ভেজা চুল, মুখে আঁচড়ের দাগ, তীব্রর পিঠে নখের দাগ। মনে পড়তেই বুকে চিনচিনে ব্যথা শুরু হলো। চোখ টলমল করে উঠল। শক্ত করে চেপে ধরল ঘুমন্ত রোজকে। মোনা হৃদিকে কিছু বলার আগেই হৃদির সামনে একটা কেবিনে থেকে বের হয় তীব্র। তীব্রর হাত ধরে বের হয়ে আসে মুগ্ধ। হৃদি পেছনে থাকায় তীব্র হয়তো খেয়াল করেনি। মুগ্ধ তীব্রকে এটা ওটা বলছে। হৃদির কানে এসে বাজলো কিছু কথা। আমরা ঘুরতে যাবো পপ। ইয়েস, আমরা ঘুরতে যাব প্লেনে করে আমেরিকা। ইউ হ্যাপি? মুগ্ধ খুশিতে আত্মহারা হয়ে তীব্রকে জড়িয়ে ধরল। দুইজনে মোনার কাছে আসতেই মোনাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হলো, চলো, আমাদের লেট হচ্ছে। মোনা কিছু বলার আগেই মুগ্ধ ওর হাত ধরে। এক হাতে তীব্রর হাত, অন্য হাতে মোনার হাত। হৃদি এই দৃশ্য দেখে দুই পা পিছিয়ে যায়। মনে হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এক পা দুপা করে হৃদি দৌড়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে। দরজা ধরেই নিচে বসে পড়ে। কেন সে মানতে পারছে না তীব্র এখন অন্য কারো। হৃদি নিজেকে শক্ত করতে চাইলেও পেরে উঠছে না। ঘুমন্ত রোজকে ধরেই হু হু করে কেঁদে উঠল হৃদি। বুকের ভেতর ফেটে যাচ্ছে। এমন তো হওয়ার কথা ছিল না। কিছু সময় রোজকে বুকে চেপে নিজেকে শান্ত করলো হৃদি। এরপর উঠে হৃদের নীর তোমার কাছে থাক, আমি বাসায় যাব। রুমে এসে বলল। সবাই চোখটা বন্ধ করেছিল হৃদ। হুট করে হৃদির কথায় হকচকিয়ে তাকালো হৃদির দিকে। হৃদির অবস্থা দেখে বিচলিত হয়ে বলে, কি হয়েছে ঋতু? হৃদি স্থির হয়ে থেকে বলল, আমি বাসায় যাব ভাইয়া, হসপিটালে দম বন্ধ হয়ে আসছে আমার। হৃদ অবাক হয়ে বলল, কিন্তু নীল আছে তো তোমার কাছে, আমি। ঠিক আছে, আমি বলছি। হৃদ তার পিএকে ফোন করে সব বলে। ডিসচার্জ নিয়ে বাসায় চলে আসে তারা। যেহেতু হৃদি নিজেই ডক্টর, তাই খুব একটা সমস্যা হয়নি। এদিকে নীলিমা দুই ভাই বোনের দিকে হাবার মতো তাকিয়ে রইল। হৃদ জানে হৃদিতা এমনি এমনি এমন করবে না, তাই আর কথা না বাড়িয়ে বাসায় চলে আসে। নীলিমার বাবা মা ফিরে যাবে, তাই হৃদ ওদের যাবার ব্যবস্থা করে দেয়। এদিকে নীলিমা গাড়ি থেকে নেমে হাঁ হয়ে গেল। বিশাল 5 তলা ডুপ্লেক্স বাড়ির প্রতিটি আনাচে কানাচে আভিজাত্যের ছোঁয়া। লিফট দিয়ে ওপরে উঠে বাসায় এসে আরো অবাক হয় নীলিমা। এই বিশাল বড় বাড়িতে হৃদ একা থাকে। এই বাড়িতে না হলেও 10-এর অধিক মানুষ থাকা যাবে, অথচ হৃদ একা থাকে। বাসায় এসে হৃদি রোজকে কোলে নিয়ে সোজা বাম পাশের রুমে চলে যায়। হৃদি যেতেই নীর বলে, আপুর কি হয়েছে? আমি জানি না, হয়তো অতীত সামনে এসেছে। মানে? কিছু না, হৃদির পাশের রুম তোমার, যাও ফ্রেশ হয়ে আসো। কথাটা বলেই হৃদ নিজের রুমে চলে আসে। পায়ে চোট লাগেনি, তাই হাঁটতে সমস্যা হচ্ছে না হৃদের। দুপুর গড়িয়ে প্রায় বিকেলের পর হৃদির রুমে আসে হৃদ কি হয়েছে জানতে, কিন্তু হৃদিকে পায় না। রোজ বিছানায় ঘুমিয়ে আছে। হৃদ রোজের মাথায় হাত বুলিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো গিটার নেই। সামনের বিশাল বারান্দার দিকে যেতেই গানের আওয়াজ শুনে হৃদ এগিয়ে যায়। গানটা যেন হৃদের প্রতিটি কষ্টের কথা ফুটিয়ে তুলছে। হৃদের চোখ টলমল করে উঠল। মনে মনে একটাই প্রশ্ন করল, আর কত তীব্র চৌধুরী, এবার তো থেমে যান। প্রতিশোধ নিতে গিয়ে মেয়েটাকে শেষ করে দিবেন না। কথাগুলো ভেবে হৃদ দীর্ঘশ্বাস ফেলে হৃদের দিকে এগিয়ে গেল। বর্তমান আপু কি ঘুমিয়ে গেছে? নীরের কথায় নীরের দিকে তাকায় হৃদ।
নীরের কোলে ঘুমিয়ে আছে রোজ। ঘুমন্ত রোজের দিক থেকে চোখ ফিরিয়ে তাকায় নীরের দিকে। বিস্ময় নিয়ে তাকিয়ে আছে নীর। হয়তো হৃদির কথাগুলো শুনেছে। হৃদির দিকে তাকিয়ে দেখলো হৃদি চুপচাপ তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। চোখের পানি এখনো শুকায়নি। হৃদ বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবলো হৃদিকে রুমে কিভাবে নিয়ে যাবে। এর মাঝেই হুট করেই নীর বলল, আপুর কি হয়েছে? হৃদ কিছু বলার জন্য মুখ খুলতেই কলিং বেল বেজে ওঠে। নীলিমা আওয়াজ শুনে দরজা খুলতে যেতে নিলে হৃদ বলল, তোমাকে যেতে হবে না, কাজের লোক খুলে দিবে। তুমি রোজকে দেখো। আপু তো ঘুমিয়ে আছে, রুমে নিয়ে যাবেন কিভাবে? তাছাড়া আপনার হাতেও তো আঘাত লেগেছে। হৃদ কিছু বলার আগেই তড়িতে তার সামনে এসে দাঁড়ায় হৃদের পিয়ে। স্যার ডেকেছেন? দিদার, রিদুকে একটু রুমে দিয়ে এসো, এখানে ঘুমিয়ে পড়েছে। আমার হাত। দিদারের চটপট উত্তর। কিন্তু স্যার, ম্যাম তো। দিদারের কথা শেষ হতেই রোজ হঠাৎ কেঁদে ওঠে। নীর রোজকে চুপ করানোর জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না। এদিকে রোজের কান্নার শব্দে ঘুম ভেঙে যায় হৃদির। হাতের চিনচিনে ব্যথায় টনটন করে উঠল আঙ্গুল। সেদিকে তোয়াক্কা না করে চট করে উঠে দাঁড়ালো। রোজকে কাটতে দেখে সব ভুলে রোজকে কোলে তুলে নেয়। হৃদির কোলে কিছুক্ষণে শান্ত হয়ে যায় রোজ। এদিকে দিদার স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, বেঁচে গেলাম। বাপরে, তীব্র চৌধুরী যা জিনিস, তার জিনিস ছোঁয়া মানেই জীবন সমাপ্ত। 3 দিন পর হৃদ এখন কিছুটা সুস্থ। হৃদি ব্যান্ডেজ শেষ করে হৃদের উদ্দেশ্যে বলল, বিকেলে একটু শপিং মলে যাব, আমার রোজের কিছু জিনিসপত্র লাগবে। হৃদ তাকালো বোনের দিকে। সেদিনের পর যেন আবারও আগের মতো হয়ে গেছে হৃদি। তবে রোজ না থাকলে হয়তো আরো ডিপ্রেশনে কাটাতো। দিদারকে বললেই তো এনে দিবে। সমস্যা নেই ভাইয়া, আমি আর নীল গিয়ে নিয়ে আসবো। হৃদ আর মানা করলো না। বাইরে বের হলে হয়তো ভালো লাগবে। তবে দিদার যাবে তোদের সাথে মলে। হৃদ হ্যাঁ সূচক মাথা নাড়ল। কিড সেকশন থেকে কিছু জিনিসপত্র নিয়ে মেয়েদের সেকশনে আসে হৃদি আর নীলিমা। দিদার বাইরে দাঁড়িয়ে আছে। রোজকে নীরের কোলে দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র দেখতেই হুট করে জড়িয়ে ধরল কেউ। হঠাৎ এমন হওয়ায় কিছুটা পিছিয়ে গেল হৃদি। একটু পরে বুঝলো এটা মেঘলা। কেমন আছিস মেঘ? মেঘলা হৃদিকে ছেড়ে বলে, কেমন ফ্রেন্ড তুই? হ্যাঁ, একবার কল করে খোঁজ নিসনি, না কারোর সাথে যোগাযোগ করেছিস, কোথায় আছিস, কেমন আছিস একবারও জানাসনি পর্যন্ত। তোকে ফোন করে পাইই না। হৃদ ভাইয়াকে জিজ্ঞেস করলে বলে তুই ভালো আছিস, এখানে আর থাকিস না। এমন কেন তুই? এখন কোথায় আছিস, কেমন আছিস? আচ্ছা বল, কোন হসপিটালে আছিস? হৃদি মৃদু হেসে বলল, কোনটার উত্তর দিব? আরে একটু থাম। মেঘলা উত্তেজিত হয়ে বলল, এই রিদু, আমি আয়নকে কল করি, দাঁড়া, ও আশেপাশেই আছে, পরে সব কথা হবে। হৃদি কোনো কিছু বলার সুযোগ না দিয়ে কল করলো আয়ানকে। কল করার 6 মিনিটের মাথায় কোথায় থেকে ছুটে আসলো আয়ান। হৃদি? হৃদি পিছে ঘুরে আয়ানকে দেখে হাসলো। কিছু সম্পর্ক রক্তের না হলেও অনেক সুন্দর হয়, যেমন বন্ধুত্ব। কফি শপের একটা টেবিলে বসে আছে হৃদি, মেঘলা, আয়ান, নীলিমা। হৃদির কোলে পুস্কি রোজ ডাগর ডাগর চোখে সবাইকে তাকিয়ে দেখছে। এক কথায় মাশাআল্লাহ, এত কিউট বাবু হয় নাকি? মেঘলার কথায় হৃদি মলিন হাসলো। মেঘলা, আয়ান হৃদির ব্যাপারে সবটা জানলেও এটা জানে না হুট করে হৃদি কোথায় গেছে, এখন কোথায় থাকছে। তবে সবটা বলতেই দুজনের মুখ ভার হয়ে এলো। আয়ান গম্ভীর গলায় বলল, বিয়েতে আসবি না? হৃদি রোজের দিকে তাকিয়ে বলল, না, তবে দোয়া করি তোরা খুব খুব সুখী হ। আমি কাল পরশু আবার চলে যাব। মেঘলা কিছু বলার আগেই আয়ান বলল, তোকে খুঁজতে আমি মেঘলা কাল হৃদ ভাইয়ের বাসায় যেতাম, হাত পা ধরে হলেও তোর ঠিকানা নিয়ে তোর কাছে যেতাম। এখন তুই কি চাইছিস? সেই হাত পা এখন তোর ধরি? হৃদি কিছু বলার জন্য মুখ খুলতেই মেঘলা বলে, আমাদের কেন শাস্তি দিচ্ছিস রিদু? তুই না আসলে কিন্তু বিয়েটা হচ্ছে না। হৃদি অবাক হয়ে বলল, পাগল নাকি তোরা? আমাকে এত ইম্পর্টেন্ট কেন দিচ্ছিস? এখন বেশি ইম্পর্টেন্স নিতেও ভয় পাই আমি। প্লিজ আমাকে নিয়ে এত। আয়ান রেগে বলল, বেশি কথা ভালো লাগে না ঋতু। পরশু বিয়ে, হৃদ ভাইয়ের বাসায় কার্ডও চলে গেছে। তুই আজকে চল আমাদের সাথে। পাগল হয়ে গেছিস তোরা? এখন আসি, তোর আশার উপর আমাদের বিয়ে নির্ভর করছে, শুধু এটা মনে রাখিস। চল মেঘ।
মেঘলা আয়ান যেতেই নীলিমা এবার হৃদির দিকে তাকালো। কয়েকদিন থেকে সে যা দেখছে শুনছে তাতে সব তার মাথার ওপর দিয়েই যাচ্ছে। বিষয়টা এখনো তার কাছে ক্লিয়ার না, তবে আয়ানের কথা শুনে কিছুটা অবাকই হয়েছে। আজ মেঘলা আর আয়ানের বিয়ে, না চাইতেও হৃদিকে যেতে হচ্ছে। ডক্টর আশিক মাহমুদ নিজে কল করে বলেছে তার আশা চাই। হৃদও অনেকবার বুঝিয়েছে জীবনে এগিয়ে যেতে হলে সবার মুখোমুখি হতে হবে, তাই সবার জোড়াজুড়িতে এক প্রকার রেডি হয়ে মেয়েকে রেডি করাচ্ছে হৃদি। পরনে লাল খয়েরের মাঝে গোল লং জামা, অনেকদিন এমন গর্জিয়াস জামা কাপড় পরা হয়নি হৃদির। নীলিমার জোড়াজুড়িতে পড়তে হয়েছে, মেয়েটা একদম নাছোড়বান্দা। উস্কি রোজকেও একটা লাল টুকটুকে ফ্রক পরিয়ে দিয়েছে। হৃদি রোজের দিকে তাকিয়ে দেখলো লাল জামায় অসম্ভব সুন্দর লাগছে পিচ্ছি বাবুটাকে। দু হাতের মুঠোয় নিজের জামাত করে হাসতে আর পা হাত নাড়াচ্ছে, যেন সে ভীষণ খুশি। রোজকে খুশি দেখে হৃদির মুখেও হাসি ফুটে উঠল। আমার জান বাচ্চা, আমার কলিজা, শোন, ওখানে গিয়ে কিন্তু কান্না করবে না, কেমন? রোজ আরো জোরে হাত পা নাড়াতে লাগলো দেখে হৃদি ধমকের সুরে বলল, কান্না করলে ওখানেই রেখে আসবো, দেখো। ও কি বুঝেছে কে জানে, শুধু হাত পা নাড়িয়ে খেলছে। হৃদি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আয়নায় নিজেকে দেখে নিল। সাজ বলতে নীলিমায় সাজিয়ে দিয়েছে, চুলগুলো নীর বেনি করে দিয়েছে। হৃদি কি মনে করে কাজল নিয়ে হালকা করে চোখে দিল। এরপর রোজকে কোলে নিয়ে বেরিয়ে আসলো রুম থেকে। হৃদ রেডি হয়ে বিরক্ত মুখে বসে আছে। হৃদিকে দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে মুস্কি হাসল। মাশাল্লাহ, মা মেয়ে তো আজ কিলার। বাহ, কি মামুনি! আমার মামুনিকে তো আজ সত্যি সত্যি রেড রোজ লাগছে। রোজ মামুর দিকে তাকিয়ে নিজের হাত দেখতে লাগলো। চুড়ি ঝুনঝুন আওয়াজ তুলছে, আর সেটাই বারবার নাড়িয়ে খেলছে আর হাসতেছে রোজ। রোজ হৃদির দুষ্টমি মাঝেই বের হয়ে আসে নীলিমা। নীল রঙের গর্জিয়াস থ্রি পিছে নীল পরি লাগছে। হৃদ আর চোখে একবার নীরকে দেখে বিড়বিড় করেই বলল, এত সাজার কি আছে, আজ শুধু কিছু হোক, একে আমি আস্ত খেয়ে ফেলবো। এই ঋতু আয়, আমি বের হচ্ছি। বলেই রোজকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল। হৃদি নীলিমাও পিছু পিছু বের হয়ে গেল। বিশাল বড় এরিয়ার ঝকঝকে আলোয় আলোকিত চারদিক। দূর থেকে হৃদি দেখলো বিশাল স্টেজে বসে আছে মেঘলা। ভারী সাজে লাল টুকটুকে লেহেঙ্গায় খুব সুন্দর লাগছে। বিয়ে তো দিনে হয়, রাতে কেন? নীরের কথায় ওর দিকে তাকালো হৃদি। সেটা তো জানি না। হৃদি আশেপাশে তাকিয়ে হৃদকে দেখলো মানুষের সাথে কথা বলতে। নীরকে তার সাথে আসতে বলে স্টেজের দিকে যায় হৃদি। হৃদিকে দেখে মেঘলা খুশিতে গদগদ হয়ে এগিয়ে আসে। ভাগ্যিস তুই এসেছিস বোন, নয়তো বিয়েটা আজ হতোই না। হৃদি বিরক্ত হয়ে বলল, নাটক বাদশ, এসব ছাড়, বল আয়ান কোথায়? তুই না আসলে সে নাকি স্টেজেই আসবে না। তুই এসেছিস, আয়ানও চলে আসবে। এই ঋতু, বাবুকে একটু দে না। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, তোদের কি তো লাল পরি লাগছে। বাবু এত কিউট কেন রে? হৃদি মৃদু হেসে বলল, হয়তো বাবা মা কিউট তাই। মেঘলা মুচকে হেসে বলল, সে যাই বল, হাসিটা কিন্তু তোর মতোই, একদম ঝাক্কাস, এক দেখায় ফিদা। কথাটা বলেই নীলিমার দিকে তাকিয়ে বলল, এ মা, মিষ্টি মেয়েও এসেছে দেখছি। তোমাকে তো আজ মিষ্টি রসগোল্লা লাগছে। নীলিমা বিস্তর হাসল। তোমাকে পুরো লাল স্ট্রবেরি লাগছে আপু। তাদের টুকটাক কথা বলার মাঝেই আয়ান স্টেজে আসে। এসেই রোজকে আগে কোলে তুলে নেয়। রোজ গোল গোল চোখে তাকায় অবাক হয়ে, দেখছে সবাইকে। এই যে লিটল প্রিন্সেস, আমি কে বলো তো? মেঘলা পাশ থেকে বলল, কে বললো তো? প্লে বয় মামু। নীলিমা ফিক করে হেসে উঠল মেঘলার কথায়। দূর থেকে ওই হাসি তাকিয়ে দেখলো হৃদ। হৃদি ঠোঁট চেপে হাসি আটকে বলল, এই যে ড্রামাবাজ, বিয়ে করেছিস, কয়েকদিন পর বাবুর বাবা হবি, এখনো সেই বাচ্চামো চলে। মেঘলা আফসোসের সুরে বলল, বুঝলি ঋতু, ভবিষ্যৎ নিয়ে আমি ভীষণ টেনশনে আছি। আহারে, প্লে বয়ের ভবিষ্যৎ বাচ্চা। মেঘলার কথায় এবার হেসে উঠল হৃদি। সেই হাসি দূর থেকে মন ভরে দেখলো কেউ। তার মুখেও ফুটে উঠল বিস্তর বাঁকা হাসি। আরও একজন আর চোখে এই হাসি দেখে মুচকি হাসল। বুকের কোথাও তো চিনচিনে ব্যথা টের পেল আয়ান। তবুও যেন সে ভালো আছে, আর থাকবেও ইনশাল্লাহ ভেবেই তাকালো রোজের দিকে। অদ্ভুতভাবেই তার মনে হয় বাবুটার সাথে হৃদির অনেক মিল। ইভেন তীব্র চৌধুরীও অবয়ব দেখতে পাচ্ছে।
রোজের সবচেয়ে আকর্ষণীয় বিষয় তার টোলপড়া হাসি আর গায়ের হলদে রং। খুব কম মানুষেরই এমন গায়ের রং হয়। আয়ান বেশ কিছুক্ষণ রোজকে কোলে নিয়ে কাটালো। মেঘলা আর আয়ানের বিয়ে হলেও সবাই রোজকে কোলে নিতে ব্যস্ত হয়ে পড়েছে। হৃদি ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়ের দিকে। এত মানুষই দেখে অভ্যস্ত না রোজ। সবার এমন টানাটানিতে মেয়েটার লেগে না যায়। তাছাড়া মুখ দেখে বোঝা যাচ্ছে যে কোনো সময় কেঁদে দিবে মেয়েটা। মেয়ে তার চরম বিরক্ত। তার থেকেও দূরে থেকে দেখা একজন মহাবিরক্ত। একবার এর কোল, একবার ওর কোল, একবার এই গাল টানছে তো একবার ওই গাল টানছে। নীর হৃদিকে বলল, রোজ কি পুতুল নাকি? এভাবে সবাই টানাটানি করছো কেন? নীরের কথা শেষ হতেই ফুফিয়ে কেঁদে উঠল রোজ। হৃদি আর এক সেকেন্ডও অপেক্ষা না করে কোলে তুলে নিল। ততক্ষণে রোজের কান্না দেখে হৃদি কোলে নিয়ে স্টেজ থেকে নেমে কিছুটা ফাঁকা জায়গায় দাঁড়ায়। ঠিক তার কয়েক হাত দূরেই আশেপাশে গার্ড ঘিরে রাখে তাদের। হৃদির সেদিকে ধ্যান নেই, সে তো মেয়েকে থামাতে ব্যস্ত। কিছুক্ষণ পর রোজ শান্ত হতেই নীর এসে বলে, এই নাও আপু রোজের ব্যাগ। ভালো করেছিস নিয়ে এসেছিস, খুব দরকার ছিল রে। আমি তোমাকে খুঁজছিলাম, পরে একটা লোক বলল বাবুর খাবার নিয়ে বাইরে লনের দিকে যেতে, তুমি নাকি ডেকেছো। হৃদি শুনলেও আপাতত তার মস্তিষ্ক ব্যস্ত রোজের দিকে। দুধ হাতের উল্টো পিঠে চেক করে রোজের মুখে ধরলেও রোজ খেতে নারাজ। হৃদি আদুরে গলায় বলল, ও মা আমার, সোনা তুমি, জানের পাখি তুমি, কলিজা তুমি আমার। রাগ করে না তো মামনি, আর কাউকে দিব না তোমাকে, ধরতেও দিব না, আর কাউকে কোলে দিব না, সত্যি। রোজ ফুফিয়ে ফুফিয়ে কিছুক্ষণ পর ফিটার মুখে নেয়। হৃদি দীর্ঘশ্বাস ছেড়ে রোজকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ল। মাঝে মাঝে মনে হয় সে যেন তীব্রকে সামলাচ্ছে। পরক্ষণেই তাচ্ছিল্য হাসে। সবটাই ধোঁয়াশা। রোজের খাওয়ার মাঝেই আয়ান এসে বলল, থেমেছে? হুম। তুই রোজকে নিয়ে উপরে রুমে গিয়ে খাইয়ে দে, আমি আম্মুকে বলছি তোকে নিয়ে যাবে। এই না না, আন্টিকে ডাকার দরকার নেই, আমি উপরে যাচ্ছি। তুই বল কোন রুম? উপরে উঠে প্রথমে রুমটা মেঘের। আর নীর, তুমি এসো আমার সাথে, বিয়ে বাড়ি এনজয় করো। কিন্তু আপু। আমি সামলে নেব, তুই যা এনজয় কর। আমি এখন ওইদিকে গেলে রোজকে আর থামানো যাবে না। ওই একটু শান্ত হলে আসছি আমি। হৃদি রোজকে নিয়ে ওপরে আয়ানের বলা রুমে যায়। বিছানায় বসে রোজকে খাইয়ে দিয়ে মুখ মুছিয়ে দেয়। রোজকে বিছানায় শুইয়ে ওয়াশরুমে হাতটা ধুতেই রোজের কান্নার শব্দে চমকে ওঠে হৃদি। ঝট করে বের হয়ে দেখে রোজকে কেউ একজন কোলে তুলে নিচ্ছে। হৃদি চিৎকার করে বলে, কে কে আপনি, কে? হৃদিকে দেখে লোকটা ঘাবড়ে যায়। মুখে মাস্ক পরে থাকায় বোঝা যাচ্ছে না। হৃদিকে আসতে দেখে রোজকে নিয়ে বের হতেই হৃদি ছুটে এসে রোজকে নিতে চাইল। দুইজনের মধ্যে ধস্তাধস্তির কারণে হৃদি ছিটকে পড়ে ফুলদানির কাছে। লোকটা বাবুকে নিয়ে বের হতেই হৃদি আবারও রোজকে নিতে গেলে লোকটা গেট খুলে বেরিয়ে যায়। হৃদি চেঁচামেচি করলেও আপাতত নিচে বক্স বাজায়, কেউ শুনতে পাচ্ছে না। হুট করে অপর পাশ থেকে ছুটে আসে লাবিব। এদিকে হৃদি, অন্যদিকে লাবিব। লাবিব ভয়াবহ রেগে বলল, নিজের জান বাঁচাতে চাইলে বাচ্চাকে দিয়ে দে। হৃদি হুট করে লাবিবকে দেখে অবাক হলেও আপাতত বেশি ভাবল না। বাচ্চার জান বাঁচাতে চাইলে সরে যা, নইলে আমি নিচে ফেলে দেব। খোলা বারান্দা দেখে হৃদির আত্মা শুকিয়ে গেল। হাত জোর করে বলল, আমার মেয়েকে কিছু করো না, কি চাই তোমার সব নিয়ে নাও, শুধু আমার বাচ্চাকে কিছু করো না প্লিজ। লোকটা শয়তানি হেসে বলে, বাচ্চাটাই তো সব নষ্টের গোড়া। হৃদি চমকে ওঠে। ওইটুকু বাচ্চার প্রতি কিসের প্রতিশোধ নিচ্ছেন? ছেড়ে দিন প্লিজ, আমি হাত জোর করছি, ও কাঁদছে। কথাটা বলতে বলতেই খোলা বারান্দায় হুট করে উঠে আসে কেউ। তার মুখেও মাস্ক। রোজকে নিয়ে এক হাতে গলা চেপে ধরে লোকটার। মরার বাকনা গজিয়েছে, তাই না? শক্ত গম্ভীর গলার কথাটা চমকে উঠল হৃদি। লাবিব ছুটে এসে লোকটাকে ধরতেই ছেড়ে দেয় পরের লোকটা। এদিকে রোজ ভয় পেয়ে কেঁদেই চলছিল, কিন্তু লোকটার কোলে কান্না অফ করে দেয়। হৃদি অবাক হয়ে এগিয়ে আসতেই মুখের মাস্ক খোলে তীব্র। হুডের ক্যাপটা ফেলে চুলগুলো পেছনে ঠেলে তাকায় রোজের দিকে। কেঁদে কেঁদে কি অবস্থা! ইচ্ছে করছে এক্ষুনি সবগুলি ঢুকিয়ে বুক ঝাঁঝরা করে দেয়, কিন্তু রোজের দিকে তাকিয়ে শান্ত হয়ে এলো। আলতো করে চুমু খেলো রোজের কপালে। হৃদিতা তীব্রকে দেখে থ হয়ে দাঁড়িয়ে আছে। একটু পর হুঁশ ফিরতে ছুটে এসে মেয়েকে নিজের কোলে নেয়। তাৎক্ষণিক রোজ কেঁদে ওঠে। এই যে মামুনি, আমি আছি তো, কাঁদে না শোনা। তীব্র কিছু না বলে চুপচাপ তাকিয়ে রইল হৃদির দিকে। হৃদি তীব্রর তাকানো টের পেলেও
নিজে তাকালো না। বুকের ভেতর কেমন করছে, যেন কাটা ঘায়ে নুনের ছিটা তীব্র। এদিকে রোজ কেঁদেই চলছে। হৃদি এটা ওটা বললে কিছুক্ষণে শান্ত হয়ে গেল। হৃদির নিজেকে শক্ত রাখতে কান্না আসলেও কাঁদল না। তীব্র এখনো একধানে তাকিয়ে আছে, দেখছে হৃদিকে। হৃদি তার রোজকে নিয়ে যেতে লাগলো। তীব্রর কথা শুনে থেমে যায় হৃদি। জান। হৃদির পথচারণ থেমে যায়। বুকের ভেতর হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। এই ডাক। মজনু তখন ডাকতো বেগম জান। সেই ডাকে গুরুতরভাবে আসক্ত হয়ে তীব্রর জান ডাকাটাও একইভাবে আসক্ত। ছদ্মবেশী ছিল, কিন্তু মানুষ তো একই। এই ডাকটাই হৃদির পুরো সত্তা নড়ে ওঠে। জান ডাকটা তো এখন কমন ডাক, সেটা হয়তো সবাই ডাকে, কিন্তু তীব্রর কণ্ঠে জান ডাকটা হৃদির হৃৎপিণ্ড ভেদ করে ঢোকে। কেমন মোহনীয় লাগে ডাকটা। হৃদির চোখে না চাইতেও পানি টলমল করছে। সামনে এগিয়ে যেতে চেয়েও পারছে না। পা যেন কেউ আটকে রেখেছে। ইচ্ছে করছে ছুটে গিয়ে বুকে আঁচড়ে পড়তে, কিন্তু বাস্তবতা বলছে সে তোর না হৃদিতা, সে এখন অন্য কারো। ভুলেও ওদিকে তাকাবি না। হৃদির মনে পড়ে গেল সেদিনের মোনা, তীব্র আর মুগ্ধকে একসাথে দেখা। যত চায় এসব ভুলে যাবে, ততই যেন কাটা ঘায়ে নুনের ছিটা দেয় এদের দর্শন। হৃদি আর একদণ্ড না দাঁড়িয়ে রুমে ঢুকে ডোর লক করে বসে পড়ে দরজায়। সে পারছে না চিৎকার করে কাঁদতে, সে পারছে না কৈফিয়ত চাইতে। শুধু দমবন্ধ এক অনুভূতি তাকে তাড়া করে বেড়াচ্ছে। হৃদির যাওয়ার দিকে তাকিয়ে আছে তীব্র। বুকের ভেতর তারও তো অসহ্য ব্যথা করছে। এই কয়টা মাস সে কিভাবে বেঁচে আছে সেটা হয়তো সে ছাড়া কেউ বলতে পারবে না। এসব সিচুয়েশন হ্যান্ডেল করা যদিও তার কাছে কখনো কোনো ব্যাপার ছিল না, এর চেয়ে বড় বড় ব্যাপারে সে জিতেছে। কিন্তু প্রথমবার তীব্র কারো কথা শুনছে, না চাইতেও বাধ্য হয়ে শুনেছে। এমন দু চারটা রূপেশ মির্জা তার কাছে কিছুই না, কিন্তু ওই যে ভয়, এখনকার তীব্র ভয় পায়, প্রিয় মানুষ হারানোর ভয়। বুকের ভেতর এসব ব্যথা কোনো কালেই ছিল না তার। সে তো হৃদয়হীন মানুষ ছিল। এক মায়াবী কন্যা তাকে বদলে দিয়েছে। দিল তো এমনভাবেই দিল, সে এখন এই মায়াবতী ছাড়া নিজেকে কল্পনা করতে পারে না। সব ভেবে তীব্র বাঁকা হাসল। তবে এই হাসিতে রয়েছে একরাশ অব্যক্ত অনুভূতির দাবানলে পিষে ফেলা ব্যথিত হৃদয়ের আর্তনাদ। আজ তীব্রর চোখও টলমল করে উঠল। ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে। কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে পকেট থেকে ফোন বের করে হৃদিকে দেখল। হৃদি দরজায় হেলান দিয়ে রোজকে বুকে চেপে চোখ বন্ধ করে আছে। চোখের কোনা বেয়ে পানি পড়লেও সে শান্ত হয়ে বসে আছে। তীব্র একধানে ক্যামেরার দিকে আর রোজকে দেখতে লাগলো। এই দেখা যেন এই জীবনে শেষ হবে না। রোজের কান্নার শব্দে রোজের দিকেই তাকায় হৃদি। মেয়েটা কাঁদলেই তার বুক ধক করে ওঠে। ঝটফট উঠে রোজকে চেক করে ওর ডাইপার চেঞ্জ করে দিল। সময় তখন 10টা, মানে 30 মিনিট পেরিয়েছে। এখন রোজের খিদে পাবে। হৃদি টলমলে শরীর নিয়ে রোজের ব্যাগ থেকে খাবার বের করে। সব ব্যবস্থা করেই এসেছিল সে। ছোট্ট বাচ্চা নিয়ে যেন কোনো ঝামেলা না হয় তাই। খাবার খাইয়ে রোজের জামা চেঞ্জ করতেই খেয়াল করলো রোজের পিঠের দিকে লাল দাগ হয়ে আছে। হৃদি চমকে উঠল। কোন সময় মেয়ে তার এভাবে কষ্ট পেল? যখন ওকে কিডন্যাপ করতে এসেছিল? কিডন্যাপ কথাটা মাথায় ভীষণভাবে আঘাত করলো যেন। রোজকে কেউ কেন কিডন্যাপ করবে? আর তখন যে বললো বাচ্চায় সব নষ্টের গোড়া, কথাটার মানেটা কি? এইটুকুর একটা বাচ্চা তাদের কি করেছে? রোজের মা বাবা তো এখনো এখানে নেই। রোজের মা বাবা কি কোনো বিপদে আছে? রোজকে কেন মারতে চায়? ওর বাবা মায়ের বিপদের সাথে কি রোজের কেয়ারটেকারও কোনো বিপদে আছে? তাই কি এতদিনে খোঁজ করেনি রোজের? তবে ঠিকানা অমন বাড়ির কেন? হৃদির সব ভেবে মাথা ঘুরে উঠল। রোজকে পেয়ে সে আর এত কিছু ভেবে দেখেনি কখনো। আজ যদি ঠিক সময় তীব্র না আসতো। কথাটা ভেবেই হৃদির নিঃশ্বাস আটকে আসলো। নিজের কষ্ট তুচ্ছ করে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। রোজের পিঠের ওপর তাজা রক্ত জমাট বাঁধা লাল দাগ দেখে হৃদির কান্না পেল। হৃদিকে ফোন করার জন্য ফোন খুঁজলেও পেল না। নিজে ডক্টর হয়েও ভয় পাচ্ছে, কি করবে বুঝতেছে না। হুট করেই রুমের দরজা খুলে প্রবেশ করে তীব্র। এতক্ষণ সে ক্যামেরায় সবটা দেখে রগে সরা শরীর কাঁপছে। লাবিবকে ফোন করে চাবি নিয়ে রুমে ঢোকে। মূলত রুমটা হৃদি আর রোজের জন্যই রেডি করেছে। হিডেন ক্যামেরা পর্যন্ত লাগিয়েছে। রোজকে হৃদির কাছে দেওয়ার পর গার্ডের সংখ্যা বৃদ্ধি করে সুরক্ষা নিশ্চিত করেছে।
সবসময় হৃদির আশেপাশে গার্ড থাকেই, কিন্তু ছদ্মবেশে থাকে, যা হৃদির পক্ষে জানা অসম্ভব না। কখনো অটোওয়ালা, কখনো রিক্সাওয়ালা, কখনো পেশেন্ট হয়ে, কখনো সাধারণ মানুষ বেশে। আপাতত সে রূপেশ মির্জার ওপর ভরসা করতে পারছে না, বিশেষ করে রোজকে নিয়ে। এতদিনে নিশ্চিত জেনে গেছে তার মেয়েকে সে বাঁচিয়ে নিয়েছে। এদিকে হুট করে তীব্রকে দেখে অবাক হয়ে আছে হৃদি। তীব্র আপাতত হৃদিকে তোয়াক্কা না করে মেয়ের দিকে এগিয়ে গেল। হৃদিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে তীব্র বলল, ওড়না পড়ো। হৃদির কোনো ভাবান্তর না দেখে তীব্র পাশ থেকে ওড়না নিয়ে হৃদিকে পরিয়ে দিতেই হুড়মুড় করে রুমে ঢুকলো লাবিব, হাতে তার ফার্স্ট এইড বক্স। তীব্র হৃদির দিকে তাকিয়ে করুণ স্বরেই বলল, ওর তো চলবে, কান্না করবে নিশ্চয়। হৃদি যেন সব ভুলে গেল। তীব্রকে হুট করে দেখে অবাক হলেও তার মাথায় সব বাদ দিয়ে একটাই চিন্তা, রোজের দিকে তাকিয়ে বিচলিত কণ্ঠে বলল, আমি কোলে নিয়েছি, খুব আস্তে দিবেন। তীব্র ওয়াশ করার জন্য তুলা ধরতেই চিল্লিয়ে উঠল রোজ। তীব্র চোখ বন্ধ করে নিল। এদিকে হৃদি তো কেঁদেই দেবে এমন ভাব। তীব্র ফু দিচ্ছে আর সাবধানে ড্রেসিং করছে। তীব্রর মতো সার্জারি ডক্টরের ও আজ হাত কাঁপছে, অথচ কাটা ছেঁড়া করা তার নিত্যদিনের কাজ। বাবা মা দুজনেই ডক্টর, কিন্তু মেয়ের বেলায় দুজনেই থতমত খাচ্ছে। ব্যান্ডেজ শেষ হলেও রোজের কান্না থামছে না। তীব্র রোজকে বুকে নিয়ে ঘুরছে আর এটা ওটা বলছে। হৃদি তীব্রর কোল থেকেই রোজের পিঠে হাত বুলাতে লাগলো। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমাবে স্বপ্নপুরীর চাঁদের মুড়ি, রূপোর কাঠি ছোঁয়াবে। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমাবে। সবেই সূর্যি মামা উদয় হয়েছে ধরণী জুড়ে। চারদিকে তখন কিচিরমিচির আওয়াজ তুলে পাখিরা জানান দিচ্ছে সকাল হয়েছে। হৃদির ঘুম কিছুটা হালকা হতেই হাত বাড়িয়ে রোজের গায়ে হাত দিল। তবে মনে হচ্ছে সে কোনো শক্ত কিছুর সাথে আবদ্ধ। ধীরে ধীরে চোখ খুলতেই নজরে আসলো ঘুমন্ত রোজের মুখ। হৃদি রোজের দিকে থেকে চোখ ফিরিয়ে এদিক ওদিক তাকিয়ে মাথা উঁচু করে একটু ওপরে তাকাতেই নজরে এলো তীব্রর ঘুমন্ত মুখটা। হৃদি একবার রোজ তো একবার তীব্রকে দেখল। হুট করে মস্তিষ্ক সচল হতেই তীব্রর বুক থেকে উঠতে চাইলেও পারল না। শক্ত হাতের বাঁধন তার কোমর জড়িয়ে ধরে আছে। হৃদি নিজেকে ছাড়ানোর জন্য মোসরামসরি করতেই তীব্র ঘুমন্ত কণ্ঠে বলে, এভাবে নড়ছর কেন? বাবু উঠে যাবে, নিজে ঘুমান, আমাদেরও ঘুমাতে দিন। তীব্রর কথায় হৃদি রেগে বলল, ছাড়ুন। তীব্র চোখ বন্ধ রেখে ফিসফিস করে বলল, আস্তে আস্তে মেয়ে উঠে যাবে। আপনি এখানে কেন? তীব্র এবার চোখ খুলে হৃদির দিকে তাকালো। তো কোথায় থাকবো? হৃদি কটমট করে বলল, অশুভ্র মতো জড়িয়ে ধরে আছেন কেন? ছাড়ুন, যেখানে ইচ্ছা সেখানেই থাকেন, খবরদার ভুলেও আমাদের আশেপাশে আসবেন না একদম। কথাটা বলতেই হৃদির চোখে পানি টলমল করলো। তীব্র সেই টলমলের দৃষ্টিতে তাকিয়ে দেখল। এক স্বচ্ছ অভিমান আর রাগের আভাস পেলেও হৃদির চোখ তার জন্য ঘৃণা দেখছে না। তীব্র হাসল। এত কিছুর পরে তো হৃদি চোখে তার জন্য ঘৃণা থাকার কথা ছিল, কিন্তু ওই ডাগর ডাগর চোখে তার প্রতি তীব্র অভিমান আর ব্যথিত হৃদয়ের আর্তনাদ দেখতে পাচ্ছে তীব্র। তীব্র হৃদির কথায় কোমর চাপ আরেকটু জোরালো করে বলল, যেখানে আছে সেখানে তো আছে। তীব্রর এমন খামখেয়ালিপনা কথায় হৃদির রাগ, অভিমান, অভিযোগ মিলিয়ে মিশ্র অনুভূতির বেড়াজলে রাগকে জিতিয়ে বলল, খবরদার ছুবেন না আমায়। কথাটা বলতেই হৃদি তা নিজেকে ছাড়িয়ে নিল। তীব্র হৃদির এই নড়চড়ে নড়ে উঠল রোজ। তীব্র এবার দুই হাতে মেয়েকে বুকে ভালোভাবে জড়িয়ে নিল। বাবার বুকের উষ্ণতায় আবারও ঘুমিয়ে পড়ল রোজ। হৃদি রোজের ঘুম ভাঙাতে চায় না, কিন্তু তাকে তীব্রর বিষয়টা ভাবাচ্ছে। রোজ তো আমায় ছাড়া কারো কাছে ঘুমায় না, তবে এখন তীব্রর কোলে এত শান্ত হয়ে গেল কেন? এখন তীব্রর বুকে কি আরামে ঘুমোচ্ছে। তখন তীব্র হুট করে কোথা থেকে এলো? আবার রোজের ব্যথা পাওয়ার বিষয়টা কিভাবে জানলো? রুম তো লক ছিল, তাহলে চাবি কোথায় পেল? সবচেয়ে বড় ব্যাপার, রোজের প্রতি তীব্রর এত ভালোবাসা কেন? যেন তার মেয়ে। সব ভেবে হৃদির অসহ্য লাগছে, তবে কিছু জিজ্ঞেস করলেও পারছে না। রোজের আচমকা ঘুম ভাঙলে কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়বে। হৃদি যতটুকু বোঝে, মেয়ে তার মিষ্টি হলেও প্রচুর জেদি, তাই শতভাগ রাগ নিয়ে বাইরে বের হতে গিয়েও হলো না। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ব্যালকনিতে দেওয়া পর্দা টেনে ফ্লোরে বসে পড়ল দেয়াল ঘেঁষে। সব কিছু অসহ্য লাগছে তার, বিশেষ করে তীব্রর আচরণ। এমন ভাব ধরছে যেন তারা সুখের সংসার করছে। হৃদির রাগ বাড়ছে, ছদ্মবেশের সাথে মুখোশধারীরও বটে। এবার সে কিছুতেই আর গলবে না।
তবে কিছু প্রশ্নের জবাব তার চাই। প্রায় অনেকটা সময় পর হৃদি রুমে এসে দেখে তীব্রর বুকের ওপর শুয়ে আছে রোজ। ঘুম ভেঙে গেছে। দুপাশে দিয়ে তীব্রর দিকে তাকিয়ে হাসছে। হৃদিকে দেখে তীব্রর কোল থেকেই হৃদির দিকে মাথা কাত করে হাসছে। হৃদিতা মেয়েকে দেখে তীব্রর উদ্দেশ্যে বলল, কাল কারা রোজকে কিডন্যাপ করতে এসেছিল? তীব্র মেয়ের সাথে কথা বলতে বলতেই বলল, তেমন ইম্পর্টেন্ট কেউ না। হৃদি কটমট করে বলল, কিন্তু রোজকে কেন কিডন্যাপ করতে চায়? তীব্র উত্তর করল না। সে ব্যস্ত মেয়ের সাথে। হৃদির রাগ হলো। তীব্র কখনো নিজ থেকে কিছু না বললে কখনো সোজাসুজি কথা বলবে না, জানে হৃদি। তার মানে বলছেন যে সত্যি উনি রোজকে কিডন্যাপ করতে এসেছিল? তীব্র রোজের সাথে কথা বলতে বলতে আমারও বলে, আপনি তো বললেন। হৃদির রাগ যেন তীব্র হলো। অনেক ভেবেছে এতক্ষণে সে, তাই সোজাসুজি প্রশ্ন করল, রোজ কে? ওর আসল পরিচয় কি? তীব্র এবার হৃদির দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলল, সেটা তো আপনার জানার কথা, বাবু তো আপনার কাছে থাকে। হৃদি তীব্র রগে রগে পরিচিত, তাই কটমট করেই বলল, নাটক বন্ধ করেন, সোজাসুজি বলেন রোজ কে? তীব্র একই ভঙ্গিতে বলে, আমি কিভাবে জানবো? আশ্চর্য। তাহলে কাল রোজ কিডন্যাপ হওয়ার সাথে সাথে আপনি কোথা থেকে আসলেন? জানলেন কিভাবে আমাদের সিচুয়েশনের কথা? আর তখন রোজের পিঠের ক্ষতের কথাটাই বা কিভাবে জানলেন? সবচেয়ে বড় কথা, আমরা এই শহরে আছি, সেটা কি করে জানলেন আপনি? তীব্র মনোযোগ দিয়ে হৃদির কথা শুনে মেয়েকে কোলে নিয়ে বিছানায় বসে। রোজকে বিছানায় শুইয়ে তাকালো হৃদির দিকে। এক ধ্যানে হৃদির দিকে তাকিয়ে থাকতে দেখে হৃদি কেঁপে উঠল। ঠিক প্রথম দিনের মতোই নেশাময় চাহনি, যা মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে চলছে হৃদিকে। হৃদির অস্বস্তি না হলেও এমন চাহনিতে তাকিয়ে থাকতে দেখে বুকের ভেতর ধুকপুক করছে। তীব্র বিছানায় দুপাশে বালিশ দিয়ে হৃদির কাছে এসে ওর শরীর ঘেঁষে দাঁড়ালো। মুহূর্তেই হৃদির শরীর কেঁপে উঠল। এক হাত দিয়ে হৃদির কোমর জড়িয়ে হৃদির কানে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনি তো নেশাময় কেন চান? আপনার নেশার সব নেশাকে হার মানায়। হৃদির শরীর শিহরিত হলো, থরথর করে কেঁপে উঠল পুরো শরীর। কিন্তু পরক্ষণেই হৃদিতে এক ধাক্কায় দূরে সরিয়ে দিয়ে রেগে বলল, খবরদার, খবরদার মিস্টার তীব্র চৌধুরী, আমাকে সস্তা ভেবে একদম ভুল করবেন না। যে শরীর অন্য নারীর শরীরের ছোঁয়া পেয়েছে, যে মনে অন্য নারী প্রবেশ করতে পারে না, সেই মন চাই আর না সেই মানুষটাকে চাই। চরিত্রহীন পুরুষ কোথাকার। ঘরের সুন্দরী বউ রেখে বাইরের মেয়ের দিকে কুনজর দেওয়া বন্ধ করুন। আপনি আপনার পরিবার নিয়ে সুখে থাকেন, আর আমাকেও থাকতে দিন। আমার থেকে দূরে থাকুন। এই দূরত্ব আর কখনো শেষ হবে না। আর না, আপনি আমার মনের কোথাও আছেন। সব শেষ। আমি আমার রাস্তায় আর আপনি আপনার রাস্তায়। কথাটা বলেই আর এক সেকেন্ড না দাঁড়িয়ে রোজকে কোলে নিয়ে বেরিয়ে যায় হৃদি। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। কি অসহ্য যন্ত্রণা। যে মানুষটা তার জীবন ছিল, সেই মানুষটা আজ তার জীবন থেকে বহু দূরে। এদিকে হৃদি যাওয়ার দিকে তাকিয়ে থেকে ধপ করে মেঝেতে হাঁটু গেটে বসে পড়ে তীব্র। এলোমেলো চুলগুলো কপালে এসে পড়ে আছে। চোখের নীলাভ মণি হয়ে উঠেছে রক্তিম। যে নীলাভ চোখ সবার আকর্ষণ কাড়ে, সেই নীলাভ চোখ হয়ে উঠল রক্তলাল। হুট করেই তীব্র বাঁকা হাসল, বিড়বিড় করে বলল, আপনার থেকে আর দূরে থাকলে আমি শেষ হয়ে যাবো জান। আর আমি তো আমার রাস্তায় আছে। আমার রাস্তা চলাটা যে আপনাদের শুরু, আবার আপনাদের শেষ। আর আর কে যেন বললেন, আমি আপনার মনের কোথাও নেই? হায়, আপনার স্বপ্ন জোরে শুধু আমি আর আমি। বলেই আবারও বাঁকা হাসল। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা পার হয়েছে। কেটেছে 2টো দিন। রোজের পিঠের দাগটা অনেকটা কমে গেছে। হৃদি স্বস্তির নিঃশ্বাস ফেলে রোজকে বুকে চেপে ধরে চোখ বুঝল। ক্লান্ত সে। আজ হসপিটালে অনেক কাজ ছিল। হসপিটালে চিফ গেস্ট আসবে। আপাতত কিছুদিন এই হসপিটালে কর্মরত থাকবে। মেজর কিছু অপারেশন তিনি নিজে এসে করবেন বলে জানিয়েছেন। সাথে হসপিটালের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও নিয়ে আসবেন। এতে চিকিৎসা কিছুটা উন্নতি হবে। গ্রামের এই হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা খুব বেশি ভালো না। আর আগত ডক্টরের সকল দায়িত্ব এসে পড়েছে হৃদির কাঁধে। আজ ওনার জন্য রুম তৈরি করা হয়েছে। তিনি নাকি খুবই স্ট্রিক্ট, সব পারফেক্ট চাই। ডক্টর মনসুর আলী হৃদিকে সব কিছুর দায়িত্ব দিয়েছেন। বিশেষ করে যে গেস্ট আসবে, সকাল থেকেই ব্যস্ত হৃদি। আজ শুক্রবার। রোজকে খাইয়ে রেডি করিয়ে নীরের কোলে দিতেই খেয়াল করে নীর কিছুটা অন্যমনস্ক হয়ে আছে। হৃদি 2 দিন ধরে খেয়াল করছে নীর কিছুটা চুপচাপ হয়ে গেছে। কি হয়েছে তা জিজ্ঞেস করবে করেও
করা হয় না। রোজ একটু একটু বড় হচ্ছে আর জ্বালাচ্ছেও বেশি। একটুকুতেই চিরচিরা হয়ে যায়, তাই বেশি সময় রোজের পেছনেই চলে যায়। কোনো সমস্যা নীল? নীলিমা মলিন হেসে বলল, না তো আপু। আমাকে বল কি হয়েছে? ভাইয়ের সাথে কিছু হয়েছে? সেদিন বিয়ে থেকে এসেই খেয়াল করছি তুই কেমন চুপচাপ হয়ে গেছিস। নীর অবাক হয়ে হৃদয়ের দিকে তাকালো। মুহূর্তেই চোখের পানি টলমল করে উঠল। আমি আবারও ভুল মানুষকে মন দিয়ে বসলাম আপু। কি হয়েছে বলবি তো? ভাইয়াকে তোর মনে কথা বলেছিস? না, তোমাকেও তো বলিনি, তুমি কিভাবে বুঝলা? হৃদি নীলিমার চোখের পানি মুছিয়ে মুচকি হেসে বলল, অনেক দিন ধরে তোর সাথে আছি, তাই হয়তো তোর চোখের ভাষা বুঝতে পেরেছি। সবাই তোমার মতো কেন বোঝে না? কি হয়েছে বলবি তো সেটা? ভাইয়া কি বকেছে তোকে? নীর মাথা নাড়িয়ে না বুঝায়। তাহলে? নীর ভাঙ্গা গলায় বলল, সেদিন বিয়েতে তুমি রোজকে নিয়ে যাবার পর আয়ান ভাইয়া আর মেঘাপুর বিয়ের কার্যক্রম শুরু হয়। বিয়ে পড়ানো শেষ হতেই আমি তোমার কাছে যাওয়ার জন্য বাইরে আসতেই হুট করে একটা মেয়ে এসে ওনাকে জড়িয়ে ধরে, আর দুইজন খুব হেসে হেসে কথা বলছিল। আচ্ছা আপু, তোমার ভাইয়ের কি কোনো পছন্দ আছে? আমি জানি না রে, এ ব্যাপারে ভাইয়া কখনো কিছু বলেনি আমায়। তবে আমার মনে হয় তুই যদি ভাইয়াকে পছন্দ করিস তাহলে তোর বলা উচিত তাকে। বলে কি করব, সে তো অন্যজনকে পছন্দ করে। বাদ দাও আপু, ভুল মানুষকে মন দেওয়ার অভিজ্ঞতা আমার অনেক পুরনো। ভুল মানুষকে মানে? নীলিমা তাচ্ছিল্য হেসে বলল, আমি তখন সবেই এসএসসি দিয়ে কলেজে ভর্তি হয়েছি। বাসা থেকে কলেজ দূরে হওয়ায় রোজ বাসে যাতায়াত করতাম। আমার সাথে আরও একজন যাতায়াত করত, ওর নাম ছিল নিলয়। নীলিমা নিলয় কি মিল নামের, তাই না? আমার সাথে একই কলেজে পড়তো, কিন্তু আমার এক ব্যাচ সিনিয়র ছিল। একদিন বাসের মধ্যে কিছু ছেলে আমাকে বিরক্ত করছিল বলে নিলয় ওদের খুব মারে। এরপর থেকে টুকটাক কথা হতে থাকে আমাদের। এর আগে কখনো কথা হয়নি আমাদের। টুকটাক কথা থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকেই ভালোবাসা। নিলয় হুট করেই আমাকে একদিন প্রপোজ করে। আমিও যেহেতু মনে মনে পছন্দ করতাম নিলয়কে, তাই হ্যাঁ বলে দিই। আমাদের কথা দুই পরিবারের সবাই জেনে যায় আর মেনেও নেয়। তখন আমি এইচএসএসসি পরীক্ষা দিয়েছি। নিলয় তখন মেডিকেলে চান্স পেয়েছে। আমাদের মধ্যে সব ঠিকঠাকই চলছিল। দেখা না হলেও রোজ কলে ঘন্টার পর ঘন্টা কথা বলে কাটিয়ে দিতাম, অথচ টের পেতাম না। এইটুকু বলে দীর্ঘশ্বাস ছাড়ল নীলিমা। একটু পর আবারও বলতে লাগলো, সেদিন রাতে নীলিমা নিলয়কে কল করলে একজন পুরুষ কল রিসিভ করে বলে নিলয় অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ভর্তি এখন। নীলিমার পুরো পৃথিবী যেন থমকে গিয়েছিল ওই কথায়। হুট করেই কাউকে কিছু না বলেই রাতেই বেরিয়ে পড়ে, কিন্তু মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায়। অটো চালক বলে সামনে গেলে একটা মোড় আছে, সেখান থেকে রিক্সা পেয়ে যাবে। নীলিমা তার কথা মতো কিছু দূর যেতেই দেখে কিছু ছেলেপেলে দাঁড়িয়ে আছে। ভয়ে তার আত্মা শুকিয়ে গেলেও সাহস নিয়ে ওদের পার করতে চাইলেও পারল না। ওদের মধ্যে একজন নীলিমার হাত ধরে টান মারে। অনেক ধস্তাধস্তি করেও ছাড়া পেল না সে। ওরা নীলিমাকে জঙ্গলের কিছুটা ভেতরে নিয়ে গেল। নীলিমার মুখ বাঁধা তখন, তবুও নীলিমা চেষ্টা করতে থাকলো বাঁচার জন্য। হাতের কাছে যা পেল ছুঁড়ে মারল, কিন্তু বেশিক্ষণ টিকতে পারল না। ওদের মধ্যে একজন নীলিমার হাত পা ধরে, আরেকজন বিশ্রী নজরে নীলিমাকেই দেখছিল। সাথে সাথে নীলিমার উপর হামলে পড়ে। নীলিমার গলায় কামড়। হৃদির চোখে পানি টলমল করছে। নিজেকে শক্ত করে জড়িয়ে ধরল নীরকে। নীর একটু থেমে বলল, ঠিক কয়েক সেকেন্ড পর দরজা ভেঙে রুমে ঢুকে ফুল কালো পোশাক পরা একজন বলিষ্ঠ দেহী পুরুষ। আমি ভাবলাম উনিও হয়তো তাদের দলের। সবাই হয়তো খুবলে খাবে আমাকে, কিন্তু না, সেদিন সে ফেরেস্তা হয়ে এসেছিলেন। ধরে আনা লোকগুলোর মধ্যে একজন বলে, ওই শালা কে রে তুই? সাহস কিভাবে হয় এখানে আসার? জান বাঁচাতে চাইলে চলে যা। আরেকজন বলল, এই শালা যাস না কেন, এখন একটু মজা করব, যা। আমি ভয়ে ভয়ে লোকটার দিকে তাকালাম। ভেবেছিলাম হয়তো লোকটা চলে যাবে, কিন্তু লোকটা তার গায়ের কালো হুডি খুলে আমাকে জড়িয়ে দেয়। মাস্কের আড়ালে গম্ভীর স্বরে বলে, আর ইউ ওকে মিস?
আমি তখন ভয়ে চুপসে যাচ্ছি। হরিটা গায়ে টেনে গুটিয়ে বসলাম। লোকটা আশেপাশে তাকিয়ে একটা চেয়ার টেনে বসলো। বলিষ্ঠ দেহে পুরুষ লোকটা একটা চেয়ার টেনে বসে পড়ে। একজন তাকে আঘাত করার জন্য আসতেই বসা থেকে হাত মুচড়িয়ে ধরে। লোকটা চিৎকার করে ওঠে। আমি এসব দেখে ভয়ে আরো গুটিয়ে বসলাম। তখন আমার চোখ দিয়ে আর পানি পড়ছে না, বরং বিস্ময় নিয়ে তাকিয়ে দেখলাম লোকটাকে। কি সুন্দর শান্তভাবে বসে থেকেই লোকটাকে মেরে ফেললো। শুধু হাত মুচড়িয়ে গলার সাথে পেঁচিয়ে জোরে টান দিতেই সে বীভৎস চিৎকার দিয়ে প্রাণ হারায়। বাকি দুইজন তখন ভয়ে ভয়ে বলল, কে কে তুই? তোদের সাহস দেখে আমি অবাক হয়েছে। ভুল জায়গায় হাত দিয়েছিস, আমার কলেজে আঘাত করেছিস। তোদের জন্য আমার মায়াবতীর চোখ দিয়ে পানি পড়েছে। যার চোখের পানি সহ্য করার ক্ষমতা আমার নেই, যার গায়ে ফুলে টোকা দিতেও আমি ভয় পাই, তাকে তোর আঘাত করার চেষ্টা করেছিস। বলতে বলতেই ওদের মধ্যে একজনের বুকে চকচকে ছুরি ঢুকিয়ে দেয়। 2 সেকেন্ড, মাত্র 2 সেকেন্ডে শেষ। যেন এসবে খুব দক্ষ। একটার দম বন্ধ হতেই হুট করেই অপরজনের গলা কেটে ফেলে, মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। আমি ভয়ে চিৎকার করে উঠে জ্ঞান হারিয়ে ফেলি। তবে চোখ বন্ধ হতে হতে ঝাপসা দেখতে পেলাম ভয়ঙ্কর সেই মানুষটিকে। এরপর জ্ঞান ফিরে নিজেকে হসপিটালে পাই। পাশে মা বাবা বসে আছে। আমাকে চোখ খুলতে দেখেই মা ডুকরে কেঁদে ওঠে। আমি মায়ের সাথে কথা বলতে গিয়ে বুঝলাম আমি কথা বলতে পারছি না। একটু পরে ডক্টর এসে বলে ভয়ের কারণে আমার বাকশক্তি সাময়িকভাবে হারিয়ে ফেলেছি। এরপর আমাকে বাড়িতে আনা হয়। কিছুদিন যাবৎ নিলয়কে ফোন দিয়ে মেসেজ করেও কোনো লাভ হলো না। আমার সাথে এত কিছু হয়েছে এটা জানার পরেও আসেনি একবারও। কিছুদিন পর আমার এক বান্ধবী এসে বলে নিলয়ের নাকি বিয়ে আজ, সে নাকি একবার দেখা করতে চাই আমার সাথে। আমার বাবা মা তোমাকে মেনে নেবে না নীলিমা? আমি তখনও কথা বলতে পারতাম না, তাই লিখেই বললাম, কেন? দেখো, তুমি নিজেও জানো কি কারণ। আর যাই হোক, কোনো পরিবার কোনো ধর্ষিতা মেয়েকে বাড়ির বউ হিসাবে মেনে নেবে না। আমি নির্বাক চোখে তাকিয়ে দেখলাম ওই মানুষটাকে, যাকে ঘিরে কত শত স্বপ্ন সাজিয়েছিলাম। নিলয় আবার বলল, আমার বিয়ে আজ নীলিমা। আমার পক্ষে তোমার সাথে সম্পর্ক করা পসিবল না, সরি। সেদিন আমি নিলয়ের পা হাত পর্যন্ত ধরেছি। বারবার বলতে চেয়েছি আমি ধর্ষিত হইনি, একজন ফেরেশতা আমাকে বাঁচিয়েছে। কিন্তু নিলয় সেদিন চলে গেছিল, অথচ আমার রিপোর্টে ভুল লেখা ছিল। আমি জানি আমি ধর্ষিত হইনি। সত্যি বলছি আপু, সেদিন আমি ধর্ষিত হইনি। মানুষরূপী একজন ফেরেশতা আমাকে বাঁচিয়েছিল আপু। হৃদি তার নীরকে শক্ত করে জড়িয়ে ধরল। হৃদির চোখের পানিও আজ বাঁধ মানছে না। তাদের দুইজনের গল্প আলাদা হলেও দুজন ঠকেছে ভালোবেসে, বিশ্বাস করে। হসপিটালের সামনে সব ডক্টর সহ বিশিষ্ট কিছু মানুষজন ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। আজ হসপিটালে বিশেষ ডক্টর আসবেন। নাম এখনো বলেননি, তবে মনসুর আলী সবার উদ্দেশ্যে বলেছেন সবাই যেন তার কাজের প্রতি সতর্ক থাকে। 10টা বাজতে ঠিক 1 মিনিট বাকি। শো শো করে পরপর 4টা গাড়ি এসে প্রবেশ করলো হসপিটালের সামনে। চকচকে কালো গাড়ি থেকে বেরিয়ে আসলো কালো পোশাক পরা বডিগার্ড। সবার হাতেই একটা করে বন্দুক আছে। এরপর মার্সিডিজ চকচকে কালো গাড়ির দরজা খুলে দিতেই নেমে আসে সেই বিশেষ ব্যক্তি ওরফে ডক্টর তীব্র চৌধুরী। পরনে তার ফুল ব্ল্যাক স্যুট, চোখে সানগ্লাস, হাতে ব্র্যান্ডের চকচকে কালো ঘড়ি। 6 ফুটের বলিষ্ঠ দেহী আকর্ষণীয় পুরুষ। সাদা শরীরে কালো রং যেন তার জন্যই বরাদ্দ। সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে, কয়েকজন তো বলাবলিও করছে। এটা ডক্টর না নায়ক? আমি তো জীবনেও এত সুন্দর পুরুষ দেখিনি। ইস, মনে হচ্ছে চকলেট, এখনই খেয়ে ফেলি। ডক্টর তীব্র চৌধুরী মানে উনি নাকি মাফিয়া? এত সুন্দর মাফিয়া হলে আমি তো তার হাতে মরতেও প্রস্তুত। সবাই যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে তীব্রকে। এদিকে মনসুর আলী এগিয়ে গিয়ে তীব্রর সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করলো। তীব্র আর চোখে আশেপাশে তাকালো। হৃদিকে না দেখে ভুরু কুঁচকে এলো তার। এদিকে হৃদি রোজকে কোলে নিয়ে দ্রুত পায়ে গেটের কাছে আসতেই তাড়াহুড়োয় উস্টা খেয়ে পড়তে নিলেই রোজের মাথায় হাত দিয়ে চেপে ধরে। দেয়ালে বাড়ি খাওয়ার আগেই শক্তপোক্ত কারো বাহুতে আটকে পড়ে। যার 2 হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে তার সাথে। হৃদি চট করে মুখ তুলে সামনে তীব্রকে দেখে অবাক হয়ে বলল, আপনি
সবার দৃষ্টি তাদের দিকে, যেন অকল্পীয় কিছু দেখছে। তীব্রর হুট করেই ওভাবে ছুটে যাওয়া দেখে অবাক হয়েছিল সবাই। ডক্টর মনসুর আলী চিন্তিত হয়ে বললেন, রিদিতা, তুমি আর রোজ ঠিক আছো? রিদিতা মনসুর আলীর কথায় নিজেকে ছাড়িয়ে নিয়ে রোজের দিকে তাকালো। রোজ ঠিক আছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনসুর আলী আবারও বললেন, রিদিতা, উনি ডক্টর তীব্র চৌধুরী, বিশেষ ব্যক্তি, মানে বিশেষ ডক্টর হিসেবে যে এখানে জয়েন্ট হয়েছে। তোমার ওনাকে ফুল দিয়ে বরণ করার কথা, তুমি কোথায় ছিলে? রিদিতা ছোট ছোট একটা শ্বাস ফেলে বলে, আসলে স্যার, রোজ এত ভিড়ে কান্না করছিল, তাই একটু সাইডে গিয়েছিলাম। ও ওকে, ডক্টর চৌধুরী, ও রিদিতা আপনার অ্যাসিস্ট্যান্ট ডক্টর হিসেবে কাজ করবে। আর বাচ্চাটা? তীব্র হাত দিয়ে থামিয়ে দেয়। আমি জানি। মনসুর আলী রিদিকে বলল, ওনাকে বরণ করো। রিদি তীব্রর দিকে তাকিয়ে ডক্টর মিতুর হাত থেকে ফুলের বুকে নিয়ে তীব্রর হাতে দিয়ে বলল, ওয়েলকাম স্যার। তীব্র রিদির বিরক্ত মাখা মুখটার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে হাত বাড়িয়ে বলে, ধন্যবাদ মিসেস রিদিতা। রিদি হাত না মিলিয়ে চট করে বলল, মিস রিদিতা মির্জা, নাথিং এলস। তীব্র বাঁকা হাসল। ডক্টর মনসুর আলী নিজেও যে ফর্মালিটি করছেন তা তিনি জানেন, তবে সকলের সামনে ফর্মালিটি তো করতেই হবে, না হলে তো সবাই সন্দেহ করবে। আসুন, আমি সবার পরিচয় করিয়ে দিচ্ছি। পরিচয় পর্ব শেষ হতেই তীব্র রিদিতার উদ্দেশ্যে বলল, Come to my cabin right now. I repeat, right now. রিদি কটমট করে তাকালো তীব্রর দিকে। বাধ্য হয়ে তীব্রর পিছু পিছু যেতে হচ্ছে। রিদি দীর্ঘশ্বাস ফেলল। পেটের ব্যথাটা মাঝে মাঝে বেশি হয়। হসপিটালের রোগী দেখা, তাও রোজকে নিয়ে, যেন অসম্ভব হয়ে পড়ে। রোজ কারোর কাছে সহজে যায় না, কারো কাছে খায় না, কারো কাছে ঘুমায়ও না, সব সময় তার রিদিকেই চাই। তার উপর তীব্রর আসার জন্য তাকে সব নিজে হাতে গোছাতে হয়েছে। রিদি বুঝতে পারলো তার শরীর কিছুটা খারাপ। তাছাড়া কয়েকদিন থেকে ঔষধ ঠিক মতো খাওয়া হয়নি। তার উপর মানসিকভাবে অসুস্থ করার মতো মানুষ তো আছেই তার জীবনে। তীব্র ক্যাবিনে ঢোকার পর রিদি দরজায় দাঁড়িয়ে বলল, স্যার আসবো? আসুন। রিদি ঢুকে ডোর লাগাতেই হুট করে তীব্র এসে রোজকে কোলে তুলে নেয়। রোজ ঘুম ঘুম চোখে তীব্রকে একবার দেখে রিদির বুকে যেভাবে মিশে ছিল সেভাবে মিশে যায়। তীব্র রিদির হাত টেনে সোফায় বসিয়ে দেয়। রোজের গালে পরপর কয়েকটা ছোট্ট ছোট্ট চুমু দিয়ে পিঠের জায়গাটা দেখে নিয়ে পাশের দোলনায় শুইয়ে দেয়। রিদি রুমে দোলনা দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। এই রুমে দোলনা কে আনলো? রিদির ভাবনার মাঝেই তীব্র রিদির পেটের ওপর হালকা চাপ দিয়ে রেগে বলল, ওষুধ কয়দিন খাননি? রিদি বিস্ময়ে হাঁ হয়ে আছে, যেন রিয়াক্ট করা ভুলে গেছে। তীব্র রিদির দিকে তাকিয়ে কিছু না বলে পকেট থেকে ঔষধ বের করে পানি এনে বলে, খেয়ে নিন। রিদি রেগে বলল, সমস্যা কি আপনার? তীব্র শান্ত স্বরেই বলল, আপাতত আপনি আমার সমস্যা, জাস্ট 2 মিনিট, ওষুধ খেয়ে যা বলার বলেন। রিদি রেগে ঔষধ ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আপনি চাইছেনটা কি? তীব্র শীতল কণ্ঠে বলল, আস্তে, রোজ উঠে যাবে। কথাটা বলে আরো একটা ঔষধ খুলে রিদির মুখে চেপে মুখে ঔষধ ঢুকিয়ে পানি দিয়ে চেপে ধরলেও রিদি মেডিসিন ফেলে দিল। দূরে থাকুন আমার থেকে। এবার তীব্র রাগ হলো। পেট ব্যথায় অস্থির হয়েও জেদ ধরে বসে আছে। তীব্র এবার হাঁটু গেড়ে বসলো রিদির কাছে। নিজের মুখে পানি আর ঔষধ নিয়ে রিদির দুহাত এক হাতে ধরে অন্য হাতে রিদির খোপা টেনে ঠোঁটে ঠোঁট রেখে নিজের মুখ থেকে রিদির মুখে ঔষধ দিয়ে ঠোঁট কামড়ে ধরল। রিদি ঔষধ গিলতেই তীব্র তার সফটলি রিদির ঠোঁট জোড়ায় মেতে উঠল। রিদি ছাড়াতে চেষ্টা করলেও পারল না। হুট করেই রিদি শান্ত হয়ে এলো। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। শুধু যে একা রিদির তা নয়, তীব্রর চোখেও আজ পানি। যাকে ছাড়া একদিন থাকতে পারে না, তাকে ছাড়া কতটা মাস পার করেছে, কিভাবে পার করেছে তা শুধু সেই জানে। ঠিক কত মিনিট পার হয়েছে জানা নেই। রিদির হুঁশ ফিরতেই নিজেকে ছাড়াতে চাইলে তীব্র আরো শক্ত করে চেপে ধরে। সে আজ উন্মাদনায় মত্ত। এই নেশা, ময়ের নেশা একবার করলে সব ভুলে যায় সে। ঠিক 10 মিনিট পর রিদিকে ছেড়ে গলায় মুখ গুজে জোরে জোরে শ্বাস নিচ্ছে তীব্র। রিদির শক্তি যেন ফুরিয়ে গেছে, দম বন্ধ হয়ে আসছিল প্রায়। হুট করে তীব্র গলার নিচে কামড়ে ধরল। রিদি ছটফট করে ছাড়াতে চাইলেও পারল না। তীব্র কামড় দেওয়া জায়গায় ছোট্ট ছোট্ট চুমু দিয়ে
হৃদির দিকে তাকালো, রেগে চিবিয়ে চিবিয়ে বলল, ছাড় দিয়েছে জান, ছেড়ে দেয়নি। হৃদি তীব্রকে সরাতে সরাতেই বলল, ছেড়ে তো দিয়েছেন, ছাড়ুন আমায়। তীব্র হৃদিকে আরো শক্ত করে চেপে ধরে আবারও গলায় মুখ গুজে মিহি কণ্ঠে বলল, হুম, ছাড়বো বলে তো ধরে নি যান। আপনার পাওনার শাস্তি তো শুরুই হলো মাত্র, আমাকে কষ্টে রাখার শাস্তি। হৃদি তীব্রর কথাগুলো শুনলেও কোনো রিয়াক্ট করেনি, করতেও পারল না। চোখ ভেঙে ঘুম নেমে আসে। হুট করে এমন ঘুম আসায় হৃদি ঘুম ঘুম চোখে প্রশ্ন করল, কি ঔষধ খাওয়ালেন? মেরে ফেলতে চান নাকি? মেরেই ফেলুন, প্রতিদিন একটু একটু করে মরার চাইতে একেবারে মেরে ফেল। ব্যথার সাথে ঘুমের ওষুধ দিয়েছে, ঘুমান। রোজ রোজ কান্না কর। বলতে বলতেই ঘুমে ঢলে পড়ল। তীব্র দক্ষ হাতে হৃদিকে বুকে এনে চেপে ধরল। সোফা থেকে তুলে বেড শুয়ে দিয়ে কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। রোজকে তার বাবু সামনে নেবে, আপনি আরাম করেন। কথাটা বলেই আবারও ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ালো তীব্র। দু হাতের মুঠোয় হৃদির ঘুমান্ত মুখটা নিয়ে ঠোঁট ছোঁয়ালো চোখে, যা থেকে এখনো গড়িয়ে পড়ছে নোনা জল। নিজের ক্যাবিনে এসে ঠাস করে দরজা বন্ধ করে দিল হৃদি। নীর কলেজ থেকে এসে বসে থেকে কিছু একটা ভাবছিল। ঠাস শব্দে চমকে উঠে তাকালো হৃদির দিকে। এদিকে রোজ ঠোঁট ফুলিয়ে কাঁদছে। হৃদির কোলে তো রোজ কখনো কাঁদে না, তাহলে কি হয়েছে আপু? রোজ কাঁদছে কেন? জানি না, একে নিয়ে আমার সামনে থেকে যা, এত প্যারা আর নিতে পারছি না আমি। রোজকে নীরের কোলে দিয়ে হৃদি ওয়াশরুমে চলে যায়। রোজ নীরের কোলে আরো কেঁদে ওঠে। নীর কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে হৃদির ব্যবহারে, তবে রোজকে থামাতে বাইরে বের হয়ে আসে। নীর রোজকে থামাতে এদিক ওদিক ঘুরছে। হুট করে কোথা থেকে ছুটে আসে বলিষ্ঠ দেহী একজন সুদর্শন পুরুষ। নীর তীব্রকে দেখে অবাক হয়ে চেয়ে থাকে। তীব্র অবশ্য দেখার মতোই সুন্দর। তীব্র রোজকে নীরের কোল থেকে নিয়ে বুকের সাথে আগলে নেয়। কাঁদো কাঁদো মুখে বাবার দিকে চেয়ে ঠোঁট ফুলিয়ে কাঁদছে রোজ। তীব্র মিষ্টি হেসে এটা ওটা বলতেই থেমে যায়। নীর হতবাক হয়ে চেয়েই আছে তীব্রর দিকে। কিছুক্ষণ পর নীর বিস্ময় নিয়ে বলল, আপনি? তীব্র নীরকে একবার দেখে আবারও রোজের দিকে তাকায়। মেয়ে তার কেঁদে কেঁদে কি অবস্থা করেছে। ইস, আপনি সেদিন আমার জান বাঁচিয়েছিলেন। তীব্র ভ্রু কুঁচকে তাকালো নীলিমার দিকে। নীলিমাকে চিনতে পেরে তীব্র বাঁকা হাসলো। ও, তুমি আমাকে চিনলে কিভাবে? সেদিন জ্ঞান হারানোর আগে আপনাকে দেখেছিলাম। বুঝলাম। তুমি এখানে? যদিও তীব্র সব জানে, তবুও আর কি জিজ্ঞেস করলো। আমি রোজকে থামাতে বাইরে এসেছিলাম। কি আশ্চর্য, আপনার কোলে থেমে গেল। অপরিচিত কারো কাছে যাই না রোজ, আপু ছাড়া তো কিচ্ছু বোঝে না। তীব্র বিস্তর হেসে মেয়ের দিকে তাকালো। তুমি নর্মাল কথা বলছো, এখন ভয় করছে না আমাকে? নীলিমা মুচকি হেসে বলল, না, আপনি আমার জীবনে সেদিন ফেরেশতা স্বরূপ এসেছেন। আপনি না আসলে আমি আজ বেঁচে থাকতাম না। আপাকে লক্ষ কোটি ধন্যবাদ দিলেও কম হবে। তবে যে সেদিন জ্ঞান হারিয়ে ফেলেছিলে? সে তো সব মিলিয়ে চোখের সামনে অমন কিছু দেখা আমার মতো সাধারণ মেয়ের ক্ষেত্রে অসম্ভব। আপনি জানেন আমি 1 মাস প্রায় কথা বলতে পারিনি। তীব্র হাসল। আমার উদ্দেশ্য কিন্তু তোমাকে বাঁচানো ছিল না। সে আমি বুঝতে পেরেছিলাম। ওই শয়তানগুলো নিশ্চয়ই আপনার জানের কিছু করেছিল, তাই আপনি। তীব্র তার মেয়ের দিকে তাকিয়েই বলল, কিছু করেনি, করতে চেয়েছিল। মেয়েটা কত লাকি, মনে মনে ভেবে বলল, নিশ্চয়ই আপনার ওয়াইফ। তীব্র মেয়ের কপালে চুমু দিয়ে মুচকি হাসল। ইয়েস, মাই ওয়াইফ। নীর মিষ্টি হেসে বলল, আপনার ওয়াইফ খুব লাকি ভাইয়া। তীব্র এবার নীরের দিকে তাকিয়ে বলল, I'm lucky person in this world because she is mine. নীর মুচকি হাসলো, মনে মনে ভাবল, ভালোবাসা কত সুন্দর, যদি জীবনে সঠিক মানুষ আসে। তা আপনি এখানে নিশ্চয়ই ভাবি এখানে আছে, তাই না? তীব্র বিস্তর হাসল। কিছু মনে না করলে কে সেই লাকি গার্ল, তা কি জানতে পারি? তীব্র হৃদির কেবিনের দিকে ইশারা করে বলল, ডক্টর হৃদিতা তীব্র চৌধুরী। নীলিমা চমকে উঠে তাকালো হৃদির কেবিনের দিকে। বিস্ময়কর চাহনি নিয়ে তীব্রকে দেখল। মাথা ঘুরে উঠল নীলিমার। তীব্র চৌধুরী আবার কি? ডক্টর হৃদিতা তীব্র চৌধুরী, তার মানে আপুর বর তীব্র চৌধুরী, মানে আপুর বর। লাকি মেয়েটা আপু। নীর চট করে বসে পড়ল চেয়ারে।
আবার চট করে উঠেই জিজ্ঞেস করল, আপনাদের তো ডিভোর্স? তীব্রর তাৎক্ষণিক জবাব, হয়নি, হবেও না। নীর আবারও ধপ করে চেয়ারে বসে পড়ল। তীব্র নীলের দিকে তাকিয়ে সরাসরি বলল, তোমাকে আমার সাহায্য করতে হবে। আমি? ইয়েস, তুমি। কিন্তু আপনি কি করেছেন যে আপু তিলে তিলে এত কষ্ট পাচ্ছে? সব বলবো, আপাতত তুমি আমার একটা কাজ করো। কি কাজ? তীব্র বাঁকা হাসলো শুধু। রীতি ওয়াশরুম থেকে বের হয়ে রোজ আর নীলিমাকে না দেখে ভ্রু কুঁচকেই তাকালো। তীব্র রাগ রোজের ওপর ঝাড়া ঠিক হয়নি, নিশ্চয়ই এখনো মেয়েটা তার কাটছে।